কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমরা আপনাদের যারা এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচ এবং এরপরেও যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টার নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণী নিয়ে আমরা পর্যায়ক্রমে আজকে বেসিক ক্লাস করব, এরপরে ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন সিকিউ প্র্যাকটিস করব এবং আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। পর্যায়ক্রমে আপনারা এই ক্লাসগুলো আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন। তো চলেন আর বেশি কথা না বলে আমরা একটু নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে একটু পড়াশোনা করি। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় চ্যাপ্টার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের। তো এখান থেকে যদি আমরা একটু পড়াশোনা করি তাহলে এক নজরে একটু দেখে নিতে পারবো যে নগদ প্রবাহ বিবরণী জিনিসটা আসলে কি। আমরা তো সবাই আর্থিক বিবরণী সম্পর্কে নিশ্চয়ই জানি, তাই না? তো এই নগদ প্রবাহ বিবরণী হচ্ছে আর্থিক বিবরণীর একটি অংশ। ঠিক আছে, এটা আমাকে মনে রাখতে হবে। নগদ প্রবাহ বিবরণী হচ্ছে আমাদের একটি আর্থিক বিবরণীর অংশ। ঠিক আছে, যেমন বিশদায় বিবরণী আছে, মালিকানা সত্ত্ব বিবরণী আছে, তারপরে আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র আছে। ঠিক সেমভাবে এটি হচ্ছে আর্থিক বিবরণীর একটি কি বলেন তো, একটি অংশ হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী। এখন এই নগদ প্রবাহ বিবরণী থেকে আমাদের যে জিনিসগুলো শিখতে হবে সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী কি সেটা আগে আমরা একটু দেখি। এই যে দেখেন, একটি প্রতিষ্ঠানের নগদে আন্তঃপ্রবাহ। নগদে আন্তঃপ্রবাহ মানে কি ভাইয়া? আপনার প্রতিষ্ঠানে নগদ টাকা কোথায় থেকে আসবে সেটা, এটাকে আমরা নগদ আগমন বলতে পারি। এবং নগদ বহিঃপ্রবাহ, বহিঃপ্রবাহ মানে আপনার টাকাটা কোথায় ব্যয় হবে বা কোথায় চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি নগদ নির্গমন সম্পর্কে জানা যায়। তাহলে আমরা যদি একটু সহজ ভাষায় বলি তাহলে বিষয়টা কেমন হচ্ছে, যে আমরা ব্যবসা করি, নগদ টাকা আসে ব্যবসাতে, আবার নগদ টাকা চলে যায়। তো নগদ টাকাটা অ্যাকচুয়ালি কোথায় থেকে আসছে এবং এই টাকাটা আমরা কোথায় ব্যয় করছি, এই যে সম্পর্কিত যে ধারণা সেটা আমরা নগদ প্রবাহ বিবরণী থেকে জানতে পারবো। তারপরে আমাদের দেখেন আইএএস। আইএএস মানে কি ভাইয়া? আইএস মানে হচ্ছে আমরা জানি হিসাব বিজ্ঞানের জন্য রচিত যে নীতিমালা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, তাই না? আইএস মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এটাও এমসিকিউতে আসে আমাদের। ঠিক আছে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে নীতিমালাগুলো আছে সেগুলো, হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, হ্যাঁ, হিসাব বিজ্ঞানের জন্য রচিত যে মান বা নীতিমালা সেটা। তো এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসের 7 নম্বরে যে নীতিমালা রয়েছে সেটি অনুসারে এটি প্রস্তুত করা হয়। তো এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় বারবার আসে যে নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে কত নম্বর আইএএসে বলা আছে। তাহলে আইএএস 7-এ আমাদের বলা আছে কি সম্পর্কে? আমাদের নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে বলা আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, দেখেন আমাদের সবাই জানি যে আমাদের কোম্পানি আইন কত সালের? 1994 সালে আমাদের কোম্পানি আইন। এই 1994 সালের কোম্পানি আইন আমাদের যে পাবলিক লিমিটেড কোম্পানি আছে না, তাদের জন্য নগদ প্রবাহ বিবরণী তৈরি করা বাধ্যতামূলক করেছে। তাহলে আমাদের পরীক্ষায় বিভিন্নভাবে এটি প্রশ্ন আসতে পারে যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা বাধ্যতামূলক কাদের জন্য? তাহলে উত্তর হবে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য। আমরা নিশ্চয়ই পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে জানি। তো এই হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণীর বেসিক যে কনসেপ্ট সেটা। এরপরে যদি আমরা যাই তাহলে কি দেখতে পাবো দেখি। দেখেন, এই জায়গাটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন নগদ প্রবাহ বিবরণীর প্রবলেম সলভ করব, সিকিউ প্রশ্ন যখন সলভ করব, সেটি সলভ করার জন্য আমাদের এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এবং এই জায়গাটা যদি আমরা বুঝি, এখান থেকে আমরা 100% এমসিকিউ প্রশ্ন কমন পাবো। ঠিক আছে, তো এটা একটু আমরা কষ্ট করে বুঝি। অনেকে এটা মুখস্থ করবে, মুখস্থ করে মাথা খারাপ হয়ে যাবে। আমরা খুব ইজিলি জিনিসটা বোঝার ট্রাই করি। দেখেন, এই যে নগদ প্রবাহ বিবরণী, এর 3টি অংশ রয়েছে। 3টি অংশ মানে কি? 3টা পার্ট রয়েছে। অর্থাৎ একটি নগদ প্রবাহ বিবরণী 3টি অংশে আমরা প্রস্তুত করব। ঠিক আছে, মানুষের শরীরে যেমন অনেকগুলো অংশ আছে, নগদ প্রবাহ বিবরণীরও সেরকম 3টা অংশ রয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমাদের দেখেন যে অংশটা, সেটাকে আমরা বলছি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। কোন কার্যক্রম? পরিচালন কার্যক্রম। অর্থাৎ ব্যবসার দৈনন্দিন যে কাজগুলো হয়ে থাকে, এই খাতে যে টাকার আদান প্রদান হয় সেগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব। তাহলে সেই জিনিসগুলো কোনগুলো দেখেন একটু। দেখেন, সকল প্রকার আয় ব্যয়, কি বলেছি? সকল প্রকার যে আয় ব্যয়গুলো হবে, চলতি সম্পদ ও চলতি দায়ের যদি হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে সেটি আমরা কোন কার্যক্রমে ব্যবহার করব? পরিচালন কার্যক্রমে ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি পণ্য বিক্রয়। হ্যাঁ, দেখেন তো, একটু চিন্তা করেন, পণ্য বিক্রি করলে আমার কি হয়? আয় হয়। তাহলে সেটি কোন কার্যক্রমে যাবে? এই যে আয় মানে কোন কার্যক্রমে? পরিচালন কার্যক্রমে। আমরা যদি বলি বেতন প্রদান, ভাইয়া বেতন প্রদান করলে কি হয়? বেতন প্রদান করলে আমার ব্যয় হয়, তাই না? তার মানে কোন কার্যক্রম? পরিচালনে। আবার যদি আমি বলি, দেখেন দেনাদার বৃদ্ধি পেল, কি হয়েছে ভাইয়া?
দেনাদার বৃদ্ধি পেল। তাহলে দেনাদার কোন সম্পদ আমরা জানি? দেনাদার হচ্ছে চলতি সম্পদ। তাহলে এই চলতি সম্পদ অথবা চলতি দায়ের হ্রাস বৃদ্ধি পরিচালন কার্যক্রমে যাবে। এরপরে আমাদের যে 2 নম্বর কার্যক্রম তাকে আমরা বলবো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। কোন কার্যক্রম? বিনিয়োগ কার্যক্রম। এখন আমরা কোথায় কোথায় বিনিয়োগ করি, তাই না? আমরা নর্মালি সম্পদে বিনিয়োগ করে থাকি। তাহলে এই জায়গাতে দেখেন স্থায়ী সম্পদ কি বলেছি বলেন তো? স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় দেখলেই সেটি কোন কার্যক্রম হবে? বিনিয়োগ কার্যক্রম হবে। এখন ভাই স্থায়ী সম্পদ কোনগুলো? যেমন আমরা বলতে পারি আসবাবপত্র ক্রয়। যদি আমরা বলি আসবাবপত্র ক্রয়, ভাইয়া তাহলে আসবাবপত্র কোন কার্যক্রম দেখেন তো? আসবাবপত্র স্থায়ী সম্পদ, কি আছে? ক্রয় আছে, দ্যাট মিন্স বিনিয়োগে যাবে। ভাইয়া আমরা যদি বলি যন্ত্রপাতি বিক্রয়, কি বলেছি? যন্ত্রপাতি বিক্রয়। তাহলে যন্ত্রপাতি বিক্রি করলে কি হয়? যন্ত্রপাতি কি সম্পদ? স্থায়ী সম্পদ। বিক্রি করছি, বিনিয়োগে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এছাড়া বিনিয়োগ ক্রয় বিক্রয়। বিনিয়োগ ক্রয় বিক্রয় আবার কি জিনিস? আমরা যদি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করি, তাহলে শেয়ার ক্রয় করলে তাকে বিনিয়োগ করা বলে। আমরা যদি কোনো কোম্পানির ঋণপত্র ক্রয় করি, ঋণপত্র ক্রয় করলেও সেটাকে আমরা কি বলবো? বিনিয়োগ করা বলবো। তাহলে এই যে যে জিনিসগুলো বললাম সেগুলো যাবে বিনিয়োগ কার্যক্রমে। এরপরে আমাদের অর্থায়ন কার্যক্রমে কি যাবে ভাইয়া? অর্থায়ন কার্যক্রম মানে আমাদেরকে মনে রাখতে হবে আমার কোম্পানি কোথায় থেকে মূলধন সংগ্রহ করছে, অর্থাৎ ব্যবসা করতে যে টাকাটা লাগবে সেই টাকাটা কোথায় থেকে আসছে। দেখেন আমরা নর্মালি যেহেতু এটি পাবলিক লিমিটেড কোম্পানি প্রস্তুত করে থাকে, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি কিভাবে তার মূলধন সংগ্রহ করে? শেয়ার ইস্যু করে। কি করে? শেয়ার ইস্যু করে, বন্ড ইস্যু করে, ঋণপত্র ইস্যু করে। তাহলে শেয়ার ইস্যু, বন্ড ইস্যু, ঋণপত্র ইস্যু, এই জিনিসগুলো যদি বলে ভাই ইস্যু করা মানে অনেকে বুঝি না, ইস্যু করা মানে বিক্রয় করা, ঠিক আছে? তাহলে এগুলো বিক্রি করলে আমার প্রতিষ্ঠানে কি হয়? টাকা আসে। তাহলে এই যে শেয়ার বিক্রয় বা ইস্যু, বন্ড ইস্যু, ঋণপত্র ইস্যু, এগুলো দেখলেই অর্থায়ন কার্যক্রমে যাবে। শুধু তাই না, ঋণ গ্রহণ, ঋণ পরিশোধ, কারণ ঋণও এক প্রকার আমাদের মূলধনের যোগান দিয়ে থাকে, তাই না? ঋণও এক প্রকার মূলধনের যোগান দিয়ে থাকে। তাহলে ঋণ গ্রহণ, ঋণ পরিশোধ এবং নগদ লভ্যাংশ প্রদান, এটা আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। এই যে শেয়ার বিক্রি করে যে আমরা টাকা নিয়ে আসছি, এর রিটার্ন হিসাবে আমরা শেয়ার হোল্ডারদেরকে কি দিব? লভ্যাংশ প্রদান করব। দ্যাট মিন্স এই লভ্যাংশ প্রদানটাও আমার কি কার্যক্রম হবে? অর্থায়ন কার্যক্রমের ভেতরে যাবে। তাহলে আমরা যদি এই 3টা স্টেপ যদি মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্ক করা খুব সহজ হয়ে যাবে। এই 3টা স্টেপ আমরা বেসিক আজকে শিখলাম। সামনের দিনে আমরা এখান থেকে সিকিউ প্রশ্ন কিভাবে সলভ করব এটা দিয়ে আমরা দেখব। তার আগে আমি আরেকটু ওভারভিউ করে দিই। পরিচালন কার্যক্রম মানে সকল প্রকার আয় ব্যয়, চলতি সম্পদ দায়ের হ্রাস বৃদ্ধি। বিনিয়োগ কার্যক্রম মানে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। অর্থায়ন কার্যক্রম মানে আমার মূলধনটা কই থেকে আসবে আর রিটার্নে আমি কি দিব। তো মূলধন কই থেকে আসে? নরমালি শেয়ার বিক্রি করে, ঋণপত্র বিক্রি করে, বন্ড বিক্রি করে, ঋণ গ্রহণ করে, এবং ঋণটা যদি আমরা পরিশোধ করে দিই সেটা আসবে, লভ্যাংশ যদি প্রদান করি সেটা আসবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী 3টা অংশ গেল। এবার যদি আমরা একটু জিনিস দেখি, দেখেন নগদ প্রবাহ বিবরণী তৈরির পদ্ধতি আছে 2টা। কয়টা পদ্ধতি আছে ভাইয়া? 2টা পদ্ধতি আছে। আমরা 2টা পদ্ধতি অনুসরণ করে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে পারি। নাম্বার 1 দেখেন প্রত্যক্ষ পদ্ধতি বা সরাসরি পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি বা কি? সরাসরি পদ্ধতি। এই পদ্ধতির কাজ কি হবে জানেন? এই পদ্ধতিতে শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ হবে। আমরা কি অঙ্ক করছি? আমরা যে অঙ্ক করছি তার নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। কি বিবরণী? নগদ প্রবাহ বিবরণী, তাই না? তাহলে নগদ প্রবাহ বিবরণী মানে প্রত্যক্ষ, মানে আমরা সহজে জানি সহজ সরল প্রত্যক্ষ, তাই না? একেবারে সরাসরি যেটা। তার মানে এই পদ্ধতিতে কোনো ঝামেলা নাই। জাস্ট আমরা কি করব? শুধুমাত্র নগদ লেনদেনকে লিপিবদ্ধ করে দিব, শেষ। নাম্বার 2-এ আমরা যেটা দেখতে পাচ্ছি পরোক্ষ পদ্ধতি। আমি আরেকটু বলে নিই, এই পরোক্ষ পদ্ধতি আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। মানে আপনাদের অঙ্ক দিলে পরোক্ষ পদ্ধতি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 95%, এবং এটাই আমাদের শিখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের পরোক্ষ পদ্ধতি, এই জায়গাটা আমাদেরকে একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে। আমি বলি, দেখেন এই পদ্ধতিতে নিট লাভ দেয়া থাকবে। কি দেয়া থাকবে? নিট লাভ দেয়া থাকবে। তাহলে আপনি যদি নগদ প্রবাহ বিবরণীর কোনো প্রশ্নে নিট লাভ দেয়া দেখেন অথবা নিট আয় দেয়া দেখেন, নিট লাভও যে জিনিস, নিট আয়ও সেই জিনিস, দ্যাট মিন্স আপনাকে সেই প্রশ্নটা পরোক্ষ পদ্ধতিতে সলভ করতে হবে, ঠিক আছে? প্রথম পয়েন্ট, এই নিট লাভ দেয়া থাকবে। নিট লাভের সাথে অনগদ কার্যক্রম সমন্বয় করে হিসাব রক্ষণের বকেয়া ভিত্তিকে নগদ ভিত্তিতে রূপান্তর করতে হবে। দেখেন এই কথাটা ইম্পর্টেন্ট ভাইয়া। নিট লাভের সাথে কি বলেছে? আমাদের সকল প্রকার অনগদ কার্যক্রমকে কি করতে হবে?
বকেয়া ভিত্তি থেকে নগদ ভিত্তিতে রূপান্তর করতে হবে। দেখেন, আমরা সকলে জানি যে আমাদের হিসাব বিজ্ঞান বকেয়া ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, তাই না? অ্যাকাউন্টিং আমাদের বকেয়া ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, রাইট? কিন্তু বকেয়া ভিত্তি কি বলেছে? বকেয়া ভিত্তি বলেছে সকল লেনদেন নিয়ে তোমাকে কাজ করতে হবে। তার মানে আমি ধারে লেনদেন নিয়ে কাজ করেছি, সেখানে আমি অনগদ লেনদেন নিয়ে কাজ করেছি, আবার নগদ লেনদেন নিয়েও কাজ করেছি। কিন্তু নগদ প্রবাহ বিবরণী কি নিয়ে কাজ করবে? নগদ নিয়ে কাজ করবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে নিট লাভের মধ্যে সব লেনদেন লিপিবদ্ধ থাকে। তো সেখান থেকে আমাদেরকে ওই যে অনগদ যে লেনদেনগুলো আছে সে অনগদ লেনদেনগুলোকে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে নগদে রূপান্তর করে নিতে হবে, সেটাই বলছে, ঠিক আছে? এবং আমাদেরকে আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে 3টা কার্যক্রম পড়েছি, তাই না ভাইয়া? একটা হচ্ছে পরিচালন, একটা হচ্ছে অর্থায়ন, আরেকটা হচ্ছে বিনিয়োগ, রাইট? এই 3টা কার্যক্রমের মধ্যে এই 2টা পদ্ধতির পার্থক্য শুধুমাত্র পরিচালন কার্যক্রমের ভেতরে হবে। অর্থায়ন এবং বিনিয়োগে কোনো পদ্ধতির পার্থক্য নাই, ঠিক আছে? অর্থায়ন এবং বিনিয়োগ একই পদ্ধতিতে হবে, কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র আমাদের প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতির পার্থক্যটা হবে কোথায়? পার্থক্যটা হবে আমাদের পরিচালন কার্যক্রমের ভেতরে। তো সেটাই লেখা আছে, দেখেন, শুধুমাত্র পরিচালন কার্যক্রমে পদ্ধতি দুটির পার্থক্য হবে, ঠিক আছে? আর অর্থায়ন এবং বিনিয়োগে 2টা পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ঘটনা। এখন দেখেন, আমাদের এখানে আরেকটা কিছু জিনিস শিখতে হবে, সেটা আমাদের সিকিউ প্রশ্নের মধ্যে থাকবে এবং এমসিকিউতে থাকবে। কি সেটা? সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম। ভাইয়া, তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম কি জিনিস? যে জিনিসগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলোকে আমরা বলবো তাৎপর্যপূর্ণ অনগদ প্রবাহ। অর্থাৎ যে জিনিসগুলোর ফলে আমাদের নগদ টাকার আদান প্রদান হবে না সেই জিনিসগুলোর নামই হচ্ছে তাৎপর্যপূর্ণ অনগদ প্রবাহ। আপনার ক নম্বরে দিবে সিকিউতে, নিচের কোনগুলো তাৎপর্যপূর্ণ অনগদ প্রবাহ নির্ণয় করো, এবং আমাদের এমসিকিউ প্রশ্নেও আসবে। তো সেই জিনিসগুলো আমাদের কি দেখি, দেখেন, যে সকল লেনদেনের ফলে কোনো প্রকার নগদ আগমন অথবা নির্গমন হয় না তাদেরকে আমরা তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম বলে। যেমন দেখেন, 1 নম্বরে আমাদের যে উদাহরণ, এই উদাহরণগুলো মাথায় রাখলেই হবে, আমি বুঝাই দিই একটু। আমাদের এখানে কি বলেছে? শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়। সম্পদ কিনছি, সম্পদ কিনলে আমাদের সম্পদ বেড়ে যাচ্ছে, কিন্তু এটা কি টাকা দিয়ে কিনছি? না ভাইয়া, এটা কি দিয়ে কিনছি? শেয়ার ইস্যুর মাধ্যমে। শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব বেড়ে যাচ্ছে। তাহলে দেখেন, এখানে কিন্তু নগদের কোনো রিলেশন নাই। এখানে সম্পদ কিনছি, সম্পদ বাড়ছে কিসের মাধ্যমে? টাকা দিয়ে না, শেয়ার ইস্যুর মাধ্যমে। শেয়ার ইস্যু দিয়ে করলে মূলধন বাড়ে, তাই না? তার মানে এখানে নগদের কোনো রিলেশন নাই, দ্যাট মিনস এটি অনগদ কার্যক্রম। ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু। কি পরিশোধ করেছি ভাইয়া? ঋণ পরিশোধ করেছি। ঋণ পরিশোধ করলে দায় কমে যাচ্ছে, ওকে? ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু, তার মানে টাকা দিয়ে আমি ঋণ পরিশোধ করিনি, আমি ঋণটা পরিশোধ করেছি কি দিয়ে? শেয়ার দিয়ে। তার মানে শেয়ার দিয়ে পরিশোধ করছি। শেয়ার ইস্যু করলে কি হয় জানেন? মনে রাখবেন, শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়। এরপরে বলেছে বোনাস শেয়ার ইস্যু। ভাইয়া, বোনাস শেয়ার ইস্যু কি জিনিস জানেন? বোনাস শেয়ার মানে হচ্ছে আপনি টাকা দিয়ে লভ্যাংশ না দিয়ে যদি শেয়ার দিয়ে লভ্যাংশ দেন। বোনাস শেয়ারের মাধ্যমে মনে রাখতে হবে লভ্যাংশ প্রদান করা হয়, ঠিক আছে? এখন লভ্যাংশ 2 ভাবে প্রদান করা যায়, একটা হচ্ছে নগদ টাকা দিয়ে আর একটা হচ্ছে শেয়ার দিয়ে, মনে থাকবে। এখন আপনি যদি নগদ টাকার পরিবর্তে শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করেন তাহলে তাকে আমরা বলি বোনাস শেয়ার, ঠিক আছে? তাহলে মানে বোনাস শেয়ার মানে কি? বোনাস শেয়ার মানে হচ্ছে আমরা কি করছি? আমরা হচ্ছে লভ্যাংশ দিচ্ছি কি দিয়ে? শেয়ার দিয়ে, ঠিক আছে? লভ্যাংশ দিচ্ছি কি দিয়ে? শেয়ার দিয়ে। তাহলে নগদ টাকা দিচ্ছি না, দিচ্ছি কি? শেয়ার দিচ্ছি। তাহলে এখানে নগদ টাকার কোনো রিলেশন নাই। বন্ডকে শেয়ারে রূপান্তর। আচ্ছা, বন্ডের একটা প্রকারভেদ আছে। বন্ড মানে হচ্ছে ঋণপত্র, যেটা বিক্রি করে আমরা ঋণ গ্রহণ করি, ওকে? তো ঋণ গ্রহণ করা মানে আমার ঋণ মানে দায় বেড়ে যায়। এখন একটা পরিবর্তনযোগ্য ঋণপত্র বলে একটা কথা আছে, যেটাকে আমি পরিবর্তন করে পরবর্তীতে শেয়ারে রূপান্তর করতে পারি, ঠিক আছে? তো সেই বন্ডকে যখন আমি শেয়ারে রূপান্তর করে দিব, অর্থাৎ বন্ডটা কি হয়ে যাবে? শেয়ার হয়ে যাবে। এতে নগদ টাকার কোনো আদান প্রদান হয় না, সে কারণে এটাও কি হবে? অনগদ কার্যক্রম। মালিক কর্তৃক ব্যবসায় সম্পদ আনয়ন। মালিক কি করেছে দেখেন তো? ব্যবসাতে সম্পদ নিয়ে আসছে, তার মানে ব্যবসার সম্পদ বেড়ে যাবে। আর মালিক নিয়ে আসছে, তার মানে মালিকানা সত্ত্ব বাড়বে। এখানে কিন্তু নগদ টাকার কোনো আদান প্রদান হচ্ছে না, সম্পদ এবং মালিকানা সত্ত্ব বাড়ছে। তাহলে এই যে আমাদের যে ব্যাপারটা গেল, এটাই হচ্ছে আমাদের তাৎপর্যপূর্ণ অনগদ প্রবাহ। এই জায়গাগুলো আমাদেরকে একটু সুন্দর করে দেখতে হবে। তো এতটুকুই ছিল আমাদের নগদ প্রবাহ বিবরণীর বেসিক কনসেপ্ট।
এই ক্লাসটা আমাদেরকে ভালো করে করতে হবে। সামনের দিন আমরা দেখব যে আমরা সিকিউ প্রশ্নগুলো কিভাবে সলভ করি, আর এই সিকিউ পারার জন্য এটা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। তো পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।